শ্রীনগরের কাছে এটা নতুন কিছু না। তো শ্রীনগর অলরেডি কিন্তু তাদের যে ক্রাফট এবং ফোক আর্ট বলতে পারো, তার জন্য অলরেডি ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্কের তকমা পেয়েছে। এখন ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিলের পক্ষ থেকে শ্রীনগরকে ভারতবর্ষের চতুর্থ শহর হিসেবে ওয়ার্ল্ড ক্রাফট সিটি ঘোষণা করা হলো, জয়পুর, মাল্লাপুরাম এবং মাইসোরের পরে ফোর্থ সিটি অফ ইন্ডিয়া। শ্রীনগর তোমরা সবাই জানো কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, সামার ক্যাপিটাল অফ কাশ্মীর, জম্মু কাশ্মীর। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাই। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে কোজিকোড়ে ইন কেরালা ডিক্লেয়ার্স ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার। সিটি অফ লিটারেচার ইউনেস্কোর প্রথম যে শহর আর কি, ভারতবর্ষের প্রথম শহর যেটা সিটি অফ লিটারেচারের তকমা পেল, সেটা হলো কোজিকোড়। আচ্ছা, কোজিকোড় জায়গাটা তোমরা সবাই জানো, কারণ কোজিকোড় কিন্তু অ্যাকচুয়ালি একটা বলতে পারো মালায়ালাম নেম। এটা একটা বন্দর অ্যাকচুয়ালি। তোমরা সবাই জানো ভাস্কো দা গামা যেখানে এসেছিলেন সেই জায়গাটার নাম ছিল কালিকট। সেই কালিকটেরই বর্তমানে মালায়ালাম নাম হলো কোজিকোড়। তাই এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, কোজিকোড় কিন্তু কেরালার একটা শহর যাকে ইউনেস্কোর সিটি অফ লিটারেচারের মর্যাদা দেওয়া হচ্ছে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদেরকে সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই করাবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কোনো অপ্রাসঙ্গিক আনইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে না। তো এখানে কিন্তু তোমরা কোনো রকম সাজেশন করবে না যে এগুলো বাদ দেবো এগুলো পড়বো। এখানে আমি যা যা দিচ্ছি তোমাদেরকে কিন্তু সবগুলোই পড়তে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। ইন ফেব্রুয়ারি 2025 দ্য মেমোয়ার অফ বিল গেটস সোর্স কোড মাই বিগিনিংস উইল বি রিলিজড। মেমোয়ার মানেটা কি? মেমোয়ার মানে হলো বিল গেটসের অটোবায়োগ্রাফি, যার নাম হলো সোর্স কোড মাই বিগিনিংস। সেই পার্টিকুলার বইটা কিন্তু রিলিজ হতে চলেছে 2025-এর ফেব্রুয়ারিতে। অলরেডি কিন্তু তার কভার পিকচার রিলিজ হয়ে গেছে। বিল গেটস তার নিজের যে ইনস্টাগ্রাম এবং তার যে তোমার এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু তিনি এটা শেয়ার করে দিয়েছেন। তাহলে সোর্স কোড মাই বিগিনিংস এই বইটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, ভারতের বাজারেও আসবে, সম্ভবত পেঙ্গুইন পাবলিশার্স পাবলিশ করবে। এই বইটার রচয়িতাকে, এটা একটা অটোবায়োগ্রাফি। দ্য রাইটার ইজ দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট, বিল গেটস। নেক্সট আমরা চলে যাই। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটেড প্রিপারেশন ফর ইটস অ্যাম্বিশাস চিতা reintroduction project at Gandhi Sagar Wildlife Sanctuary, which is slated to be the second home for cheetahs in India after Kuno National Park. তোমরা সবাই জানো সাউথ আফ্রিকা থেকে, নামিবিয়া থেকে কিছু চিতা আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে অনেক অবশ্য মারাও গেছে। কারণ যা হয়, একটা নতুন এনভায়রনমেন্টে এসে নতুন এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়াটা কিন্তু যে কোনো প্রাণীর পক্ষেই ডিফিকাল্ট হয়। আজকে যদি আমাদেরকে গিয়ে বলে আফ্রিকায় থাকতে, তাহলে আমাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু চিতাদেরকে যখন ভারতবর্ষে আনা হয়েছিল, তাদেরকে যেখানে রাখা হয়েছিল সেটা মধ্যপ্রদেশে একটা ন্যাশনাল পার্ক, যার নাম হলো কুনো ন্যাশনাল পার্ক। কিন্তু এখন চিতাদেরকে একটা নতুন হোম দেয়া হচ্ছে, অর্থাৎ সেই জায়গাতেও কুনো ন্যাশনাল পার্কের সাথে সাথে সেই পার্টিকুলার ন্যাশনাল পার্কেও চিতারা থাকবে। সেখানেও রিইন্ট্রোডাকশন করা হবে। সেটা হলো গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। অর্থাৎ কুনো ন্যাশনাল পার্ক এবং গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ দুটোই কিন্তু মধ্যপ্রদেশ আছে। এ প্রসঙ্গে বলে রাখি, ভারতবর্ষে যদি বাঘের কথা বলো, চিতা অবশ্যই বাঘ নয়, এটা একটা ওয়ান কাইন্ড অফ বিগ ক্যাটের প্রজাতি। তো বাঘের কথা যদি বলো, ভারতবর্ষের সবচেয়ে বেশি বাঘ কিন্তু মধ্যপ্রদেশেই রয়েছে, এটাও মাথায় রাখবে। এবং তার সাথে এটাও মাথায় রাখবে, যদি তুমি বন জঙ্গলের কথা বলো, ফরেস্ট কভারেজ বলো, মধ্যপ্রদেশের ফরেস্ট কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে বেশি ভারতবর্ষে ন্যাশনাল পার্ক সবই প্রায় মধ্যপ্রদেশে। তুমি দেখো বান্ধবগড় থেকে শুরু করে, কানহা থেকে শুরু করে, পেঞ্চ থেকে শুরু করে, সমস্ত বিখ্যাত যে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সবই কিন্তু মধ্যপ্রদেশে। সমস্ত ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে আছে আমি বলবো না, বাট অনেক বিখ্যাত ন্যাশনাল পার্ক এবং সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। Actress Alia Bhatt celebrated Father's Day in a unique way by unveiling the first look of her debut children book, Eid Finds a Home. আলিয়া ভাট এখন বাচ্চাদের জন্য বই লিখছে এবং সে লেখা শুরু করেছে, এটাই তার প্রথম বুক। এবং বইটির নাম কি? বইটির নাম হলো ইট ফাইন্ডস এ হোম। একটি বাচ্চা মেয়ের লাইফ নিয়ে লেখা ছোট বাচ্চাদের বই। এবং এই বইটা আলিয়া ভাট এর যে কভার পেজটা, সেটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে ফাদার্স ডের দিন।
ঠিক আছে, ফাদার্স ডে দিন এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক ইট ফাইন্ডস এ হোম? আনসার উইল বি বলিউড অ্যাক্ট্রেস অ্যান্ড অবভিয়াসলি আলিয়া ভাট। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। অ্যাজ পার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, ইন্ডিয়া র্যাঙ্ক 63rd, সুইডেন অন টপ। দেখো মাথায় রাখবে, এখন কিন্তু আমরা যেটা জোর দিচ্ছি এনার্জিতে সেটা হলো ট্রানজিশনের ওপরে। তার মানেটা কি? আগে আমরা এনার্জি বলতে বুঝতাম তাপ বিদ্যুৎ, আগে মানে কিছুদিন আগে অবধি। তারপর অবশ্যই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মানে জলবিদ্যুৎ, আমি যদি ইংরেজিতে বলি থার্মাল পাওয়ার। এনার্জি বলতে লোকে এটাই বুঝতো, ঠিক আছে। এবং তারপর হলো এটা হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক। এটার পরে এলো হলো আনুমানবিক, পারমাণবিক যেটা আর কি, বা আণবিক শক্তি তুমি যাই বলো, ঠিক আছে। অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক এনার্জি এলো। এবার এই সমস্ত কিছুগুলোকে রিপ্লেস করে বর্তমানে আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো সোলার এনার্জি। এবার তুমি বলবে আচ্ছা এগুলোকে কি আমরা পুরোপুরি রিপ্লেস করে দেবো? না, সেটা পুরোপুরি রিপ্লেস কখনোই আমরা করব না, কিন্তু তোমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা সবসময় একটা কথা বলি যে আমরা এমন একটা পৃথিবী বা বিশ্ব চাইছি যেটা আধুনিক হবে এবং তার সাথে যারা ফিউচার জেনারেশন তাদের জন্য সেফ হবে। আমরা জানি এই সমস্ত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, ইভেন পারমাণবিক যে সমস্ত শক্তিগুলো রয়েছে, আমাদের মহারাষ্ট্রে প্রথম তারাপুরে উদ্বোধন হয়, তোমরা সব ভূগোলে এসব পড়েছো, নতুন করে বলার কিছু নেই। তো এগুলোতে কিন্তু একটা কার্বন জেনারেট হয়, আর আমরা চাইছি আমাদের পুরো এই ভারতকে কার্বন ফ্রি করতে, কার্বন এমিশন ফ্রি করতে, কারণ কার্বন মানেই হলো পলিউশন। এই যে তোমরা দেখো না কিছু কিছু গাড়ি যায়, এখন দেখবে গাড়িগুলোতে সবসময় চেকিং হয়। অনেকে দেখবে পুরোনো গাড়ি যেগুলো ইউজ করে সেগুলোকে কিন্তু পুলিশ যদি দেখতে পায় আমাদের কলকাতার দিকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। কারণ আছে, কারণ এই গাড়িগুলোর ভেতর থেকে যে কালো ধোঁয়া বেরোয় না, সেটা কার্বন মনোক্সাইড। আর তোমরা অনেকেই জানো যে কার্বন মনোক্সাইড আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। ঠিক আছে, কার্বন মনোক্সাইড কিন্তু অক্সিজেন যেভাবে হিমোগ্লোবিনের সাথে মিশে যায়, কার্বন মনোক্সাইডও কিন্তু হিমোগ্লোবিনের সাথে তোমরা জানো মিশে যায়, মিশে তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন, যেটা কিন্তু ভয়ানক এবং মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। তো এত পলিউশন থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা কি করছি, আমাদের এনার্জিটাকে একটা নতুন পরিধি নিয়ে আসার চেষ্টা করছি। এনার্জিটা এখন একটা ট্রানজিশন ফেজে আছে। আগে যেখানে আমরা এনার্জি বলতে বুঝতাম তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিভিন্ন প্রকল্প, সেগুলোকে আমরা আস্তে আস্তে সোলার এনার্জির দিকে নিয়ে যাচ্ছি। এবং তার জন্য ভারত কিন্তু অলরেডি সিওপি তে সই করে এসছে। সই করে এসছে মানে হলো যে কনফারেন্স অফ দ্য পার্টিজ হয় বিভিন্ন দেশ যেখানে সিগনেটারি, সেখানে ভারত সিগনেচার করে এসছে এবং ভারত শপথ নিয়েছে 2070-এর মধ্যে ভারত কার্বন এমিশন ফ্রি করবে নিজেকে। অলরেডি বিভিন্ন বড় বড় শহরে তোমরা দেখবে পেট্রোল চালিত বাস আর তেমন পাওয়া যাচ্ছে না, ডিজেল চালিত বাস তেমন পাওয়া যাচ্ছে না, কমতে শুরু করেছে, এবং ইলেকট্রিক চালিত বাস কিন্তু বাড়ছে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান রেলওয়ে টার্গেটও নিয়েছে 2025-এর মধ্যে তারা রেলওয়েকে পুরোপুরি কার্বন এমিশন ফ্রি করবে। তো এইটা একটা বলতে পারো চলছে। হ্যাঁ, টোটোতে তো সেই হিসেবে কোনো কালো ধোঁয়া তেমন থাকে না, কারণ মেনলি ব্যাটারি পরিচালিত হয়, বাট সবকিছুতেই এটা করা হবে। মাথায় রাখবে এই যে ট্রানজিশন, সেই কোন দেশ এই ট্রানজিশনটা খুব ভালো করছে তার নিরিখে একটা র্যাঙ্কিং হয়েছে, যেখানে সবার ওপরে আছে সুইডেন। দেখো এটা অস্বাভাবিক কিছু নয়, সুইডেন খুব ছোট দেশ, ঠিক আছে। নর্ডিকের যে দেশগুলোকে তোমরা দেখো, মেনলি ফুটবল খেলায় দেখেছো এদেরকে তোমরা, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই সমস্ত দেশগুলো খুব ছোট দেশ, তাই এদের পক্ষে ট্রানজিশন করাটা খুব সোজা। ভারতের মতো বড় দেশের পক্ষে ট্রানজিশন করাটা সময় সাপেক্ষ। তাই ভারতবর্ষ এই ট্রানজিশনাল যে র্যাঙ্ক, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিজে বার করেছে, ঠিক আছে, সেইখানে ভারতবর্ষ একটু পিছিয়েই আছে, কিন্তু ভারত এগোচ্ছে আস্তে আস্তে। 63-তে আমরা রয়েছি, সুইডেন আছে টপে। আমি বোঝাতে পারলাম? আলিয়া ভাটের নতুন বই, এটা বোঝানোর কিছু নেই, তাই ওটা আমি 1 সেকেন্ড বরাদ্দ করেছি ওই ওই পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। আবার এই কারেন্ট অ্যাফেয়ার্সটা বোঝানোর আছে বলে এটাতে আমি 3 থেকে 4 মিনিট বরাদ্দ করলাম। মানে কোন কারেন্ট অ্যাফেয়ার্সে আমি ফার্স্ট মুভ করব আর কোনটা একটু বোঝাবো, সেটাতেও কিন্তু ডিপেন্ড করছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। মোটামুটি বুঝতে পেরেছো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স কথাটার মানে কি? যখনই তুমি এক পেজ থেকে এক পেজ যাবে সেটাকে বলে ট্রানজিশন, বুঝেছো?
ঠিক আছে, এবার আলিয়া ভাটের নতুন বই কি বোঝাবো? কচি করেই ওয়ার্ল্ড লিটারেচার সিটির তকমা পেয়েছে, বোঝানোর কি আছে? এটাতে বোঝানোর কিছু নেই, মুখস্থ বিদ্যার ব্যাপার। ঠিক আছে, নোট দেওয়া আছে, পড়বে আর এটা একটু বুঝবে। নেক্সট চলে যাই, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে ভারতুরি মাহাতাব, এই 7 টাইম মেম্বার অফ পার্লামেন্ট, ওড়িশার কটক থেকে তিনি পার্লামেন্টের মেম্বার হয়েছেন, অবভিয়াসলি এমপি হয়েছেন। সোন ইন অ্যাজ দ্য প্রোটেম স্পিকার অফ দ্য 18 লোকসভা। তোমরা জানো, এটা আমি তোমাদের পলিটিতে আবার পড়াবো, যে লোকসভার যখন সেশন শুরু হয় তখন প্রাথমিকভাবে সিনিয়র মোস্ট যিনি লোকসভার এমপি তাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রোটেম স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করেন, তাকে ওথ পড়ান, এবং তারপর প্রোটেম স্পিকার বাকি 542 জন এমপিকে ওথ পড়ান। বাকি 542 জন এমপি পড়ার পর যখন লোকসভাতে 543 জন এমপি তারা সবাই শপথ নিয়ে লোকসভার মেম্বার হয়ে যাচ্ছেন, তখন তারা তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি বা স্পিকার হিসেবে নির্বাচন করেন, এবং স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রোটেম স্পিকার নর্মাল একজন মেম্বার হিসেবে কাজ করতে থাকে, যতদিন না স্পিকার নির্বাচিত হচ্ছেন এবং তার আসন গ্রহণ করছেন, ততদিন অবধি টেম্পোরারি স্পিকার হিসেবে প্রোটেম স্পিকার কাজ করে থাকেন। এই 18তম লোকসভা, তোমরা যে যে লোকসভার ভোট দিয়ে লোকসভা শুরু করলে, তোমরা দেখছো অলরেডি এখন মোশন অফ থ্যাঙ্কস শুরু হয়ে গেছে, যেখানে অলরেডি বিরোধীদের সাথে শাসকের একটা কিন্তু তীব্র বদানুবাদের লড়াই আমরা দেখতে পাচ্ছি। পরশু দিনে রাহুল গান্ধীর স্পিচ, কালকে নরেন্দ্র মোদী হিটব্যাক করলেন। তো এবার চলতে থাকবে লোকসভা সেশন, এবং এবার হবে কিন্তু বেশ আক্রমণাত্মক লোকসভা তোমরা দেখতে পাবে। কারণ খুব সিম্পল, হ্যাঁ মহুয়া মিত্র বলেছে। কল্যাণ ব্যানার্জির আমার না একটা খুব কষ্ট হয় এটাই, মানে আমরা যারা রাজনীতির ছাত্র, আমার তো মেইন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, তোরা জানিস। তো একটা জিনিস দেখে আমার খুব কষ্ট হয়, সেটা হলো আমি দেখেছি শাসকদের মধ্যেও দেখছি, বিরোধীদের মধ্যেও দেখছি বর্তমানে আমাদের, আচ্ছা তোরা হয়তো এই কথাটা শুনে থাকবি ইংরেজিতে, যখনই তোরা কোনো গালাগালি দিস, আমরা একটা খুব সুন্দর টার্ম ইউজ করি, যে প্লিজ এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করো না, এই ল্যাঙ্গুয়েজ গুলো হলো আনপার্লামেন্টারি। শুনেছিস কি এই কথাটা? শুনেছিস? দিস ল্যাঙ্গুয়েজেস, প্লিজ ডোন্ট ইউজ দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস, দিস আর আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ। শুনেছিস এই কথাটা? আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ মানে হলো ভদ্র ভাষা নয়। দেখ, পার্লামেন্টে বিরোধীরা শাসককে আক্রমণ করবে, শাসক বিরোধী আক্রমণ করবে, গণতন্ত্রে তো সেটাই স্বাভাবিক। তো রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর হয়ে নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কথা বলবে না, নরেন্দ্র মোদী কংগ্রেসকে অবশ্যই হিটব্যাক করবে, সেটা দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু আমার বক্তব্য হলো, কথা বলার একটা তরিকা থাকা উচিত। আমি মহুয়া মৈত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখছিলাম, দেখে মনে হচ্ছিল দুটো অসভ্য শয়তান লোক কথা বলছে। আমার বক্তব্য, তুমি কোনো মানুষকে ব্যক্তি আক্রমণ করতে পারো না। তুমি যেমন একজনকে পাপু বলতে পারো না, সেটা যেমন ভুল, তুমি একজনকে বায়োলজিক্যাল চাইল্ড কি সেটা নিয়ে কথা বলতে পারো না। হ্যাঁ, বুঝতে হবে এটা কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট, এটা কিন্তু কোনো ভোটের আগে জনসভা নয়, যে তুই কর্মী সমর্থকদেরকে আরো ভালো লাগানোর জন্য কথা বলবি, হাততালি পাওয়ার জন্য কথা বলবি। এটা ভারতবর্ষের পার্লামেন্ট, যেখানে ভারতবর্ষের কেন্দ্রীয় আইন তৈরি হয়। তো সেগুলো একটু মেনটেন করা দরকার ছিল, যেটা কল্যাণ বাবু একদমই মেনটেন করেনি। এখন কিছু করার নেই, শ্রীরামপুরের লোক যদি দীপশিতার মতো এত ভালো এমপি না চেয়ে কল্যাণ বাবুকে চায়, তাহলে সেটা সেখানে শ্রীরামপুরের লোকের ব্যাপার, এখানে তো আমার কিছু বলার নেই। ঠিক আছে, এডুকেশন থেকে তো আর আমরা মেম্বার অফ পার্লামেন্ট সিলেকশন করি না, সে আর কি করা যাবে। তাহলে যাই হোক, এই কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। থাইল্যান্ড টু বিকাম সাউথ ইস্ট এশিয়ান নেশন, ফার্স্ট সাউথ ইস্ট এশিয়ান নেশন টু লিগালাইজ সেম সেক্স ম্যারেজ। দেব একটু মিউট কর না। ঠিক আছে, থাইল্যান্ড হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাজ্য, প্রথম রাষ্ট্র, প্রথম দেশ যারা কিন্তু সেম সেক্স ম্যারেজ বা হোমোসেক্সুয়াল যে ম্যারেজ সেটাকে লিগালাইজ করলো। এখন ওখানে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বা একটি মেয়েকে একটা মেয়েকে বিয়ে করতে পারে। ঠিক আছে, স্পেসিফিক্যালি অলরেডি সুপ্রিম কোর্টেও অলরেডি এটা নিয়ে কথা হয়েছে, যে আমরা যে গে বা লেসবিয়ান ম্যারেজ সেটাকে আমরা লিগালাইজ করব, বাট এখনো সেটা ভারত করে ওঠেনি। ভারত আর থাইল্যান্ড তো এক নয়, একটা ছোট দেশ আর একটা বড় দেশের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাই হোক, নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। 10th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা উইথ দ্য থিম যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি সেলিব্রেটেড অন 21 জুন 2024। তোমরা সবাই জানো 21 জুন আমাদের আন্তর্জাতিক যে যোগ দিবস সেটা অনুষ্ঠিত হয়। এখন তো এটা ইউনাইটেড নেশনের রেকগনাইজেশনও পেয়ে গেছে, এটা ভারত থেকেই শুরু করেছিল, নরেন্দ্র মোদী এসেই শুরু করেছিল।
তো আন্তর্জাতিক যোগ দিবসটা 21শে জানুয়ারি, তোমরা সবাই জানো। তার সাথে যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা ডে, এখানে এই পার্টিকুলার দিনের থিমটাও তোমরা মাথায় রাখবে। থিমটা হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যানাউন্সড renowned wildlife filmmaker Sri Subiya Nallamuthu as the winner of V. Santhanam Lifetime Achievement Award at 18th Mumbai International Film Festival। 18তম মুম্বাই চলচ্চিত্র উৎসব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে রেকগনাইজড, সেখানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং, আমাদের যে তথ্য সম্প্রচার মন্ত্রক, তারা ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার, যিনি মেনলি তার জীবনে অনেক বন জঙ্গল নিয়ে সিনেমা করেছেন, ছোট ছোট সিনেমা, খুব বড় সিনেমা নয়, যার নাম হলো শ্রী সুবিয়া নাল্লামুথু, তাকে কিন্তু ভি সান্থানাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মাথায় রাখবে, বিভিন্ন যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গুলো হয়, সেগুলো বিভিন্ন খুব বিখ্যাত বিখ্যাত পরিচালকের নামে হয়। তোমরা জানো আমাদের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর যে মেন যে অ্যাওয়ার্ড, যেটাকে আমরা বলি আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, তাই তো, আমাদের যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তোমরা জানো, সেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটার নাম তোমরা সবাই জানো, দাদা সাহেব ফালকে, তাই তো। দাদা সাহেব ফালকে কি? দাদা সাহেব ফালকে হলো ভারতবর্ষের প্রথম যে সিনেমা রাজা হরিশ্চন্দ্র, সেই সিনেমার ডিরেক্টর, সেই সিনেমার পরিচালক, তার নামে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা দেয়া হয়। আমাদের মেন যেটা দাদা সাহেব ফালকে, এখন অনেক অ্যাওয়ার্ডই হয়, তার নামে অনেক অ্যাওয়ার্ডই হয়, তবে মেন অ্যাওয়ার্ডটা হলো যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, বুঝতে পেরেছো? তেমন ভাবে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা ভি শান্তানাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা হয়। আবার তুমি যদি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বলো, কিফ যেটাকে বলে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে আবার সত্যজিৎ রায়ের নামে ফিল্ম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাহলে ভি সুবিয়া নাল্লামুথু, তাকে কিন্তু মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর পক্ষ থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। এমিনেন্ট চিলড্রেন ফিল্ম মেকার বিনোদ গানাত্রা has become first Indian to be conferred with South Africa's prestigious Nelson Mandela Lifetime Achievement Award for his outstanding contribution to children's cinema। তাহলে দক্ষিণ আফ্রিকার সাথে সম্পর্ক একদমই ভালো হয়নি, অনেকে তোমরা ভেবেছিলে ওয়ার্ল্ড কাপের পর তা হবে, সেটা একদমই না। যাই হোক, তার নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? না, চিলড্রেন ফিল্ম মেকার বিনোদ কানাত্রাকে, তার বাচ্চাদের তৈরি সিনেমাগুলোর জন্য। খুব ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, স্টার্ট দিয়ে রাখলাম। The Federation of Indian Chambers of Commerce and Industry FICCI announced appointment of Jyoti Viz as its director general। তাহলে ফিকির নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন? জ্যোতি ভিজ। এবার এটা দিয়ে পড়ার কিছু নেই, এটা ইজি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, নাথিং টু এক্সপ্লেন। নেক্সট চলে যাও। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ফার্স্ট মাল্টিন্যাশনাল মানে কি অনেকগুলো দেশ এখানে অংশগ্রহণ করবে, এয়ার এক্সারসাইজ তারাং শক্তি 2024 will be held in আগস্ট মাসে এটা অনুষ্ঠিত হবে, and is likely to see the participation of 10 countries in addition to a few others as observer। এখানে 10টা দেশ সরাসরি অংশগ্রহণ করবে, তারা সিগনেটারি, কিছু কিছু দেশ অংশগ্রহণ করবে, বাট তারা সিগনেটারি মেম্বার হিসেবে আসবে না, তারা জাস্ট অবজারভার হিসেবে আসবে, মানে তারা সরাসরি অংশগ্রহণ করবে না, বাট তারা এখানে অ্যাজ এ প্র্যাকটিস এক্সারসাইজ হিসেবে অংশগ্রহণ করবে। তারাং শক্তি এটা কিন্তু আয়োজন করছে ইন্ডিয়ান এয়ারফোর্স, মাথায় রাখবে, এবং এখানে অন্যান্য দেশরা ভারতে আসবে, তারা এসে এই মাল্টিল্যাটারাল বা মাল্টিন্যাশনাল এয়ার এক্সারসাইজে পার্টিসিপেট করবে। নেক্সট চলে যাও। ইন্ডিয়াস নীরাজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স জ্যাভলিন থ্রো কম্পিটিশন অ্যাট দ্য পাভো নুরমি গেমস 2024 অ্যাথলেটিক্স মিট ইন টুরুকু, ফিনল্যান্ড। মাথায় রাখবে, এই পাভো নুরমি খুব বড় একজন ফিনল্যান্ডের অ্যাথলিট ছিলেন, এবং একসময় বলা হতো ফিনল্যান্ডের সর্বকালের সর্বসেরা অ্যাথলিট হলে এই পাভো নুরমি। তিনি কিন্তু লং রান 4000 মিটার, 6000 মিটার, 800 মিটার, এই সমস্ত মিটারে অলিম্পিক অনেকবার সোনা জিতেছেন। তার নামে এই পার্টিকুলার প্রতিযোগিতা হয়, যেটা কিন্তু খুব বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, এবং সেখানে নীরাজ চোপড়া আবার গোল্ড মেডেল জিতেছে। নীরাজ চোপড়া কিন্তু এখন এরপরেই একটা আছে তোমার সম্ভবত প্যারিস কি একটা নাম, ঠিক আছে, সেখানে কিন্তু অংশগ্রহণ করছে না, সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করছে না, কারণ নীরজ চোপড়ার পাখির চোখ হলো আর একটা সোনা, এবং সেটা কোথা থেকে? না, আর 1 মাস পর থেকে
ফ্রান্সের রাজধানী প্যারিসে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে চলেছে তোমরা সবাই জানো। ঠিক আছে, এবারে অলিম্পিক গেমস এর জন্য তোমাদেরকে কোনো খরচা করতে হবে না। জিও সিনেমাতে ফ্রিতে তোমরা অলিম্পিক গেমস এনজয় করতে পারবে এবং সবাই প্রে করো যাতে নীরজ চোপড়া সর্বকালের সর্বসেরা ভারতীয় অ্যাথলিট হিসেবে দ্বিতীয়বারের জন্য সোনা পায়। আমি নিজে পার্সোনালি মনে করি নীরজ চোপড়া ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা অ্যাথলিট। কেন মনে করি তার কারণ আছে। নীরজ চোপড়া অলিম্পিক্সে গোল্ড মেডেল উইনার, এশিয়ান গেমস গোল্ড মেডেল উইনার, কমনওয়েলথ গেমস গোল্ড মেডেল উইনার এবং সবচেয়ে বড় কথা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সেখানেও সোনার মেডেল পেয়েছে একমাত্র ভারতীয় হিসেবে। এর আগে অঞ্জু ববি জর্জ ব্রোঞ্জ পেয়েছিল একবার, উনি পেয়েছিলেন মেনলি লং জাম্পের জন্য, তারপর কেউ মেডেল পায়নি। সেখানে নীরজ চোপড়া সোনা পেয়েছে, ইভেন আর একবার রূপোও পেয়েছে। এত বড় অ্যাথলিট ভারতবর্ষের ইতিহাসে আসেনি। সো এবং বয়সও খুব কম, মাত্র 26 বছর বয়স। তোমাদের অনেকের থেকেও হয়তো বয়সে ছোট তো হবে হয়তো, ঠিক আছে, আমার থেকে তো ডেফিনেটলি বয়সে ছোট। সো আই জাস্ট এক্সপেক্ট যে আর একটা সোনা ও নিয়ে আসুক। ঠিক আছে, হরিয়ানার পানিপথের ছেলে, তবে যদি আর একটা সোনা পায় তাহলে তো ওকে ইমিডিয়েট ভারতরত্ন দেওয়া উচিত। যে দেশে এখনো পর্যন্ত 100, আমরা 1900 সাল থেকে অলিম্পিক্সে অংশগ্রহণ করছি, প্যারিস অলিম্পিক্স আমরা প্রথম পার্টিসিপেট করেছিলাম, অলরেডি আমাদের 120 বছর আমরা অলিম্পিকে পার্টিসিপেট করে ফেলেছি। তার মধ্যে খেয়াল করে দেখো এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত ইভেন্টে মাত্র 2জন সোনা পেয়েছে। এক হলো নীরজ চোপড়া আর একজন অভিনব বিন্দ্রা। সেখানে যদি নীরজ চোপড়া 2টা সোনা পায়, একা 2টো সোনা পায়, তাহলে আমি তো এ নিয়ে কোনো সন্দেহই থাকবে না ভারতবর্ষের 120 বছরে ভারতবর্ষে কোনো অ্যাথলিট যা করে দেখাতে পারেনি সেটা নীরজ চোপড়া একবার নয় দুবার করে দেখিয়েছে। তো হি শুড গেট দ্য ভারতরত্ন ইমিডিয়েটলি। সচিন টেন্ডুলকারকে ভারতরত্ন দেওয়া হয়েছে একমাত্র স্পোর্টসম্যান হিসেবে। সচিন টেন্ডুলকারের ধারে কাছে মানে নীরজ চোপড়ার ধারে কাছে টেন্ডুলকার আসে না। দেখো টেন্ডুলকার আমার খুব ফেভারিট প্লেয়ার, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাথায় রাখতে হবে টেন্ডুলকার যে খেলাটা খেলে সেই খেলাটায় 12টা দেশ অংশগ্রহণ করে সিরিয়াসলি, আর নীরজ চোপড়া যে খেলাটা খেলে সেই খেলাটায় 130টা দেশ অংশগ্রহণ করে। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করা অনেক কঠিন এবং সেটাও ইন্ডিভিজুয়াল স্পোর্টসে। এটা এমন নয় যে একদিন হার্দিক পান্ডিয়া ফেল করে গেল, একদিন কুলদীপ যাদব ফেল করে গেল তো বুমরা এসে জিতিয়ে দেবে। এখানে ওকেই ফ্লাশ করতে হবে। ইন্ডিভিজুয়াল স্পোর্টস কতটা ডিফিকাল্ট সেটা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। ঠিক আছে, তো যাই হোক, তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, কি হয় দেখা যাক। আর তো 1 মাস পরেই আমরা জানতে পেরে যাব, তখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো পড়াতেও হবে, গর্বের সাথে পড়াবো। লেটস সি কি হয়। চলো নেক্সট দেখা যাক কি বলছে। The Yale Center for Environmental Law and Policy and the Columbia Center for International Art Science Information Network, এরা হলো দুটো অর্গানাইজেশন, কলম্বিয়া সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্ট সায়েন্স আর ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি। এরা কি করছে, রিলিজ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, এরা একটা ইন্ডেক্স রিলিজ করছে যার নাম হলো এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ফর 2024, 2024-এর জন্য এরা একটা ইন্ডেক্স রিলিজ করলো, বুঝলাম। ইন্ডিয়া র্যাঙ্কস 176th আউট অফ 180 কান্ট্রিজ, মানে 180টা দেশের মধ্যে 176 র্যাঙ্ক করেছে ভারত, উইথ 27.6%। যার নিচে মাত্র 4টে দেশ আছে, বুঝতেই পারছো, তার মধ্যে পাকিস্তান, ভিয়েতনাম, লাওস এবং মায়ানমার রয়েছে। এস্তোনিয়া লিডস দ্য ইন্ডেক্স রিডিউসিং দ্য গ্রিন হাউস গ্যাস এমিশন বাই 59% অ্যাবভ 1990 লেভেল। এবার তুমি বলবে স্যার এই এক্স্যাক্টলি এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স কথাটার মানে কি? কিচ্ছু মানে না। মানেটা হলো এটাই, এটা হলো এমন একটা ইন্ডেক্স যে ইন্ডেক্সটা রিলিজ করছে দুটো অর্গানাইজেশন, যার নাম হলো ইয়েল সেন্টার অফ এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি, কলম্বিয়া সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্ট সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক। এদের কাজ হলো, তোমরা জানো গ্রিন হাউস গ্যাসের ইউজ কমাতে হবে, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। কোন পার্টিকুলার বলতে পারো দেশ কতটা করে গ্রিন হাউস গ্যাস কমাতে পারছে, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বা এমিশন কতটা কমাতে পারছে, সেটার উপর র্যাঙ্ক করে এটা হচ্ছে। এস্তোনিয়া নাম্বার 1-এ আছে, কারণ 1990 সালে এস্তোনিয়ার গ্রিন হাউস গ্যাস এমিশন যেটা ছিল সেটা বর্তমানে 59% কমে গেছে। সেখানে ভারতবর্ষ মাত্র 27.6 পয়েন্ট পেয়েছে, মানে 2-3%-এর বেশি ভারত কিন্তু এখনো কমাতে পারেনি।
গ্রিন হাউস গ্যাস তুমি কতটা কমাতে পারছো তার উপর বেস করে এই র্যাঙ্কিং হয়েছে, যেখানে এস্টোনিয়া নাম্বার 1-এ আছে এবং 180টা দেশের মধ্যে ভারতের স্থান 176। ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং পাকিস্তান শুধু ভারতের পরে, বাকি সবাই ভারতের আগে। ক্লিয়ার? বোঝা গেছে কিনা কনফার্ম করো। বুঝতে পেরেছো কারেন্ট অ্যাফেয়ার্সটার মানেটা? চলো, এতক্ষণ কি করছি রে বাবা? ধরে ধরে এতক্ষণ ধরে বলছি সমস্ত দেশের কে এখন বলা হয়েছে যদি পলিউশন থেকে নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। ঠিক তো? এটা জানিস তো গ্রিন হাউস গ্যাস যেটা বেরোয় সেটা খুব একটা ভালো ব্যাপার না। এটা এটা আইডিয়া আছে তো, নাকি এটাও আইডিয়া নেই বল? এবার কোন দেশ কত কমাচ্ছে, মিউট 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 কর, কোন দেশ কত কমাচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন সেটার ওপর বেস করে একটা র্যাঙ্কিং হয়েছে। এস্তোনিয়া 1990 সালে, এস্তোনিয়া হলো ইউরোপের একটা দেশ, 1990 সালে তাদের গ্রিন হাউস এমিশন যেটা ছিল সেটা থেকে 59% কমিয়েছে, যেটা হাইয়েস্ট। আর যদি সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস এমিশন কমাবে যে দেশ, সেই দেশ হবে নাম্বার 1। তাই এস্তোনিয়া এই র্যাঙ্কিং এ নাম্বার 1 হয়েছে। আর ভারতবর্ষের র্যাঙ্ক হলো 176। মানে ভারতবর্ষ খুবই বাজে অবস্থা, গ্রিন হাউস গ্যাস এমিশন খুব একটা কমাতে পারেনি। তবে ভারতের থেকেও দুরবস্থা আছে এমন 4টে দেশ, পাকিস্তান, ভিয়েতনাম, লাওস এবং মায়ানমার। তারা গ্রিন হাউস গ্যাস এমিশনে আরো পিছিয়ে আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। Veteran India off spinner Robichandran Ashwin is all set to reveal his long and experience-filled cricketing journey in his autobiography titled "I Have the Street: A Kutti Cricket Story." ঠিক আছে, রবিচন্দ্রন অশ্বিনের নতুন বই রিলিজ হতে চলেছে মার্কেটে এবং বইটার নাম হলো আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি। ওই পার্টিকুলার বইটা তিনি তার সারা জীবনে ক্রিকেটের যে সমস্ত এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করবেন। এবার তুই বলবে এই কুট্টি কুট্টি সময় মানে কি? অ্যাকচুয়ালি ও তো তামিলনাড়ুর ছেলে। কুট্টি হলো তামিল ভাষাতে পাড়ার গলি। আমরা দেখবি একটা কথা বলি গলি ক্রিকেট, আমরা বাংলায় বলি। ছোটবেলায় আমরা সবাই গলি ক্রিকেট খেলতাম, বন্ধের দিন এবং ছুটির দিনে খেলতাম। গলি থেকে ক্রিকেট খেলে যারা এগিয়ে আসে তাদেরকে বলে কুট্টি স্পোর্টসম্যান। মানে অশ্বিন কিভাবে গলি ক্রিকেটার থেকে ভারতবর্ষের ওয়ান অফ দ্য অল টাইম বেস্ট টপ লেভেলের স্পিনার হয়ে উঠলো, সেই স্টোরি তোমরা এই বই থেকে জানতে পারবে। এবং এই পার্টিকুলার বইটা রিলিজ করছে পেঙ্গুইন পাবলিকেশন। খুব ভালো বই হবে আশা করা যায়। নেক্সট চলে যাও। ইন্ডিয়া টু হোস্ট 2025 FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ। তোরা খেয়াল করে দেখ, আজকে কিন্তু তোরা দুটো অটোবায়োগ্রাফি অলরেডি জেনে নিলি। একটা বিল গেটস অটোবায়োগ্রাফি, সেটা রিলিজ হবে ফেব্রুয়ারি মাসে 2025-এ, আর একটা অশ্বিনের অটোবায়োগ্রাফি। নেক্সট যেটা বলার সেটা হলো আমাদের ভারতে হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। তোমাদের কি জানা আছে অলরেডি কিছু দিন আগে লাস্ট ইয়ারেই আমাদের দেশে হকি সিনিয়র ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল? আশা করি মনে আছে, যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল উড়িষ্যাতে এবং সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ফাইনালি কাদেরকে হারিয়েছিল? বেলজিয়ামকে। তো আবার 2025-এ হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, তবে এটা যুব বিশ্বকাপ। ঠিক আছে, ভুবনেশ্বরেও খেলা হয়েছে এবং রাউরকেল্লাতেও খেলা হয়েছে পিন্টু। ভুবনেশ্বরের মাঠটার নাম হলো কলিঙ্গ স্টেডিয়াম, আর রাউরকেল্লার মাঠটার নাম ছিল ওই কি যেন নাম, বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম। ঠিক আছে, তো দেখা যাক এবার কোন মাঠ অনুষ্ঠিত হবে, সেটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি, তবে ভারতে যে অনুষ্ঠিত হবে সেটা অলরেডি বলা হয়ে গেছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। মোহন চরণ মাঝি সোন ইন অ্যাজ দ্য ওড়িশার ফার্স্ট বিজেপি চিফ মিনিস্টার। তোমরা জানো এতদিন ওড়িশাতে বিজু জনতা দলের সরকার চলছিল, কিন্তু বিজু জনতা দল রিসেন্টলি তারা ভোটে হেরে গেছে, পরাজিত হয়েছে, এবং নবীন পট্টনায়ক তিনিও ভোটে হেরে গেছেন। তাকে রিপ্লেস করে ওড়িশার নতুন যে সরকার, বিজেপি সরকার ওড়িশাতে এলো ক্ষমতায়, সেই বিজেপি সরকারের মোহন চরণ মাঝি হচ্ছেন উড়িষ্যার নেক্সট মুখ্যমন্ত্রী। নেক্সট চলে যাও। সুতপা চক্রবর্তী ফ্রম শিলচর আসাম। ইনি একজন বাঙালি লেখিকা,
হ্যাজ বিন অনার্ড উইথ প্রেস্টিজিয়াস সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2024। তাকে কিন্তু সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2024 দেওয়া হয়েছে ফর হার অ্যান্থোলজি। অ্যান্থোলজি মানে হলো কবিতার বই। তোদের ওই ইংরেজিতে দেখবি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, দেখেছিস কেউ? এসএসসি তেও দেয়, তারপরে এই পিএসসি পরীক্ষাগুলোতেও দেয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেখানে বলা হয় যেখানে অনেকগুলো কবিতা একটা বইতে থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যান্থোলজি। এবং এই বইটির নাম কি? বইটির নাম হলো দেরাজে হলুদ ফুল গত জন্ম। এখানে বইটার ছবিও দেওয়া আছে, বইটা তো বাংলা বই, দেখতেই পাচ্ছিস। দেরাজে হলুদ ফুল কত জন্ম, এখানে অনেকগুলো কবিতা আছে এবং এই পার্টিকুলার যে কবিতার বই বা অ্যান্থোলজি সেটার জন্য কিন্তু সুতপা চক্রবর্তী, যদিও তিনি বাঙালি বাট তিনি আসাম শিলচরে বিলং করেন, শিলচরে বাঙালিদের প্রচুর বাঙালি থাকে, সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2024 ভূষিত হচ্ছেন। সুপার ডুপার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। Shruti Vora has created history by becoming first Indian to win a 3-star Grand Prix equestrian event, achieving the feat when she won the FEI Dressage World Cup held in Lipika, Slovenia. দেখো, অনেস্টলি স্পিকিং আমার ইকুইস্ট্রিয়ান বা অশ্বারোহী খেলা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, তবে এইটুকুনি বলতে পারি এবছরও কিন্তু ভারত থেকে একজন এই খেলাটায় অলিম্পিক গেমসে পার্টিসিপেট করছে। এটা ঘোড়ার ওপরে বসে খেলা এবং এর বিভিন্ন রকম মানে স্টেজ হয়। তো ড্রেসেজ এরকম একটা স্টেজ, সেই ড্রেসেজ ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সেটাই চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারতের শ্রুতি ভোরা। তো দুর্ভাগ্যজনকভাবে তার ওভারঅল যে মানে র্যাঙ্কিং বা পয়েন্ট ছিল সেই অনুযায়ী 3 বছরের পারফরমেন্স দেখে তো করতে হয়, তিনি কিন্তু এই চ্যাম্পিয়নশিপের পরেও কিন্তু অলিম্পিকে পার্টিসিপেট করেননি। কি অনুজ আগরওয়াল বা এরকম কেউ আছে, সে ভারতের হয়ে পার্টিসিপেট করবে ইকুইস্ট্রিয়ানে। ইকুইস্ট্রিয়ান খেলার বাংলা হলো অশ্বারোহী, ওই মানে ঘোড়ার ওপর বসে খেলা আর কি। এটা কিন্তু খুব ইউনিক আমি বলবো, কারণ এই খেলাটা ভারতবর্ষের লোক বোঝে না। এমন একটা খেলায় চ্যাম্পিয়ন হওয়া নট এ ইজি ম্যাটার। নেক্সট চলে যাও G7 সামিট। এবার আমি ছবিটা চেঞ্জ করিনি, ইগনোর দিস পার্টিকুলার পিকচার, এই ছবিটাকে ইগনোর করো, ঠিক আছে? G7 সামিট অফ 2024 ওয়াজ হেল্ড এস বর্গো এজানিয়া ইন আপুলিয়া জুন 13-15। জুন 13 থেকে 15 G7 সামিট হয়েছে এবং এটা কোথায় হয়েছে? এটা আপুলিয়াতে হয়েছে, ইতালিতে হয়েছে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। ছবিটাকে ইগনোর করো, আগের ছবিটাই আমি মানে ডুপ্লিকেট সাইডে করে দিয়েছি, তাই ছবিটা চেঞ্জ করা হয়নি, লেখাটা মাথায় রাখবে। In the Global Peace Index GPI 2024 released by Institute for Economics and Peace IEP, India has climbed 10 position from the previous year. Now it has ranked 116th out of 163 countries. Iceland top in the list. দেখো, এটা মেনলি দেখা হয় যে কোন দেশে কতটা শান্তি বজায় আছে তার উপর। তাতে ভারতের র্যাঙ্ক একটু বেটার হয়েছে, আগে যা ছিল তার থেকে 10টা র্যাঙ্ক আমরা উপরে উঠেছি এবং পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ নাম্বার 1 র্যাঙ্ক যার আছে সেটা হলো আইসল্যান্ড। ইন্ডিয়াস দিব্যা দেশমুখ উইন্স ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস টাইটেল, ঠিক আছে? এটা কিন্তু মেয়েদের জন্য এবং এটা জুনিয়র চেস টাইটেল, তার মধ্যে ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু দিব্যা দেশমুখ। চেসে আমরা চিরকালই ভালো, নতুন কিছু নয়, তোমরা দেখেছো একটার পর একটা গ্র্যান্ড মাস্টার আমাদের আসছে। ডি গুকেশ তো এদের মধ্যে খুবই পপুলার, তোমরা জানো, আরো অনেকে আছে। বিশ্বনাথ নারায়ণ ছিলেন ভারতবর্ষের প্রথম গ্র্যান্ড মাস্টার এবং মেয়েদের মধ্যে কোনেডু হাম্পি তোমরা জানো খুবই ফেমাস। দিব্যা দেশমুখ তিনি কিন্তু জুনিয়র গার্লস চেস টাইটেল চ্যাম্পিয়ন ভারত থেকে। নেক্সট চলে যাও, ইন্ডিয়া র্যাঙ্কস 129 অন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। জেন্ডার গ্যাপ তোমরা জানো, জেন্ডার গ্যাপ মানে হলো মেয়ে এবং ছেলেদের মধ্যে গ্যাপ, এবং সেটাও মেনলি ইকোনমিক। চেস খেলি স্যার, ভেরি গুড। ইকোনমিক যে ইনকাম তার ওপর এটা বেসলি নির্ধারিত করা হয়, সমকাজে সমবেতনের বেসিসে এটা হয়। তো যাই হোক, জেন্ডার গ্যাপ তো আমাদের দেশে আছে, আমরা সেটা খুব ভালো করেই জানি। আমাদের দেশ এখনো পুরুষতান্ত্রিক সমাজ, ম্যাসকুলিন সোসাইটিতে বিলং করে, নর্থ ইস্টের কয়েকটা রাজ্য ছাড়া। তো জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে যদি ভারতের র্যাঙ্ক দেখা হয়, ভারত অনেকটাই পিছিয়ে 129 নম্বর স্থানে রয়েছে এবং আইসল্যান্ড এখানেও কিন্তু টপে রয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আইসল্যান্ডে আজ কোনো জেন্ডার গ্যাপ নেই বললেই চলে। আর যদি বলা হয় যে এই পার্টিকুলার জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এটা কোন সংস্থা রিলিজ করে,
এটা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিস ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এগুলো খুব ভালো করে মনে রাখবে। নেক্সট চলে যাও, দ্য ব্রিক্স মিনিস্টার অফ ফরেন মিনিস্টার ইন্টারন্যাশনাল রিলেশন মেট অন 10 জুন 2024 at নিজনি নভাগ্রুদ রাশিয়ান ফেডারেশন। অ্যাকচুয়ালি এটা একটা শহর, শহরটার নাম হলো নিজনি নভাগ্রাদ। তো ওই রাশিয়ার শহর তো এরকমই হয়, তোমরা জানো, স্ট্যালিনগ্রাদ, মস্কো, ঠিক আছে। তো যাই হোক, সেন্ট পিটার্সবার্গ। তো নিজনি নভাগ্রাদে কিন্তু আমাদের যে সমস্ত ব্রিক্স এর যারা ফরেন অ্যাফেয়ার্স একটা মিটিং হয়েছিল, সেখানে কিন্তু সমস্ত দেশগুলোই এখানে পার্টিসিপেট করেছিল। ওম বিড়লা ইলেক্টেড লোকসভা স্পিকার ফর দ্য সেকেন্ড টার্ম। আমার মনে হয় এটা তোমরা সবাই জানো। এখানে মাথায় যেটা রাখবে সেটা হলো এর আগে একজনই স্পিকার ছিলেন যার নাম বলরাম ঝাকর। তিনি কিন্তু 7th এবং 8th লোকসভা স্পিকার ছিলেন। মানে ওম বিড়লার আগে পরপর দুবার লোকসভা স্পিকার হয়েছে এরকম একজনই আছে ভারতবর্ষের ইতিহাসে, যার নাম বলরাম ঝাকর। আর ওম বিড়লার কথা যদি বলি, তিনি কোন কোন লোকসভা স্পিকার হবেন? 17th 17তম এবং 18th 18তম লোকসভা স্পিকার হবেন ওম বিড়লা। অলরেডি 17তম লোকসভা স্পিকার হিসেবে তিনি কাজ করেছেন, 18তম লোকসভা স্পিকার হিসেবে তিনি কাজ করছেন। মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর মন্ত্রী কিরেন রিজিজু, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং লোকসভা লিডার নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে তার আসনে মানে তাকে গিয়ে বসাচ্ছে এবং তাকে সম্মানের সাথে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। যারা লোকসভাতে চিরকালই হয়ে ওঠে দলনেতা, বিরোধী দলনেতা এবং লোকসভা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর যারা মন্ত্রী, তারা গিয়ে প্রথম তাকে কনগ্রাচুলেট করে তাকে বসাবে। এখানেও ঠিক সেই ঘটনাই তোমরা দেখতে পাচ্ছ। ওম বিড়লা কিন্তু সেকেন্ড টার্মের জন্য স্পিকার হলেন। এবং মাথায় রাখবে, এখানে তোমরা রাহুল গান্ধীকে এই কারণেই দেখতে পাচ্ছ কারণ দীর্ঘ 10 বছর পরে ভারত আবার একজন বিরোধী দলনেতা লোকসভাতে পেল। কারণ তোমরা সবাই জানো 10% সিট যদি কোনো দল না পায়, সেই দলের নেতাকে বিরোধী দলনেতা করা যায় না। আগের বছর কংগ্রেস 52টা সিটে আটকে গিয়েছিল, আর লোকসভা টোটাল সিট হলো 543, তার 10% মানে 54.3, যেটা 55। এই 55টা সিট না পেলে কিন্তু বিরোধী দলনেতার তকমা পাওয়া যায় না। আগের বার কংগ্রেস পায়নি, তার আগের বার কংগ্রেস তো বোধহয় 47 না কটা পেয়েছিল, আরো কম পেয়েছিল। এবার 99টা সিট পেয়ে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী, যিনি রায়বেরেলি থেকে ইলেক্টেড। নরেন্দ্র মোদী এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বারাণসী থেকে ইলেক্টেড, এবং ওম বিড়লা ভারতবর্ষের লোকসভার স্পিকার, যিনি একজন লোকসভার সদস্য বটে, তিনি কিন্তু কোটা বলে একটা কনস্টিটিউয়েন্সি আছে, কোটা বলে একটা লোকসভা আছে রাজস্থানে, যে কোটা চম্বল নদীর ধারে আছে, আইআইটি প্রিপারেশনের জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। সেই কোটা থেকে এমপি হয়ে আবার দ্বিতীয়বারের জন্য লোকসভা স্পিকার হলেন ওম বিড়লা। নেক্সট চলে যাও, চন্দ্রবাবু নাইডু অ্যানাউন্স আমরাবতী অ্যাজ দ্য সোল ক্যাপিটাল সিটি অফ অন্ধ্রপ্রদেশ। তোমরা জানো এর আগে যিনি ওয়াইএসআর কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন ওই জগমোহন রেড্ডি যে অন্ধ্রপ্রদেশে একটাই ক্যাপিটাল হবে, বিশাখাপত্তনম। এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছে চন্দ্রবাবু নাইডু, তিনি আবার এসে অ্যানাউন্স করে দিয়েছেন না না না, বিশাখাপত্তনম নয়, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হবে কিন্তু আমরাবতী। এ কি এরা করে আমি বুঝতে পারি না, ক্যাপিটাল নিয়ে এদের মধ্যে কেন এত ঝগড়া আমার মাথায় ঢোকে না, বাট করতে হবে, কিছু করার নেই, যা বলেছে করতে হবে। ইউনাইটেড নেশন ডিক্লেয়ার 2025 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে ঘোষণা করা হলো 2025কে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে। সেন্টার অ্যাপয়েন্টেড হ্যাজ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী as the next chief of the army staff with effect from afternoon of June 30। অলরেডি এই জাস্ট 2-3 দিন আগেই তিনি কিন্তু অফিসিয়ালি আমাদের হয়ে গেলেন, কি বলে, আর্মি স্টাফ হয়ে গেলেন। আর্মি স্টাফ মানে চিফ অফ দ্য আর্মি স্টাফ হয়ে গেলেন। মাথায় রাখবে, সুপার ডুপার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, চলো। সোমালিয়া জয়েন্স ইউএন সিকিউরিটি কাউন্সিল আফটার মোর দ্যান 50 ইয়ার্স। 70-এর দশকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার হিসেবে সোমালিয়া ছিল, আবার কিন্তু তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলে জয়েন করলো 50 বছর পরে। হাঙ্গেরি হ্যাজ ইন্ট্রোডিউসড ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি, এ স্ট্রাইকিং 700 মিটার লং পেডেস্ট্রিয়ান ব্রিজ
that spans the majestic Danube river in Budapest. হাঙ্গেরি রিসেন্টলি একটা ব্রিজ ওপেন করেছে, এটা কিন্তু পেডিস্ট্রিয়ান ব্রিজ, এখান দিয়ে কোনো গাড়ি যাবে না, সাইকেল যাবে না, শুধু নর্মাল মানুষ এখান দিয়ে হেঁটে যেতে পারবে। তোমরা জানো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, এবং বুদাপেস্টে রয়েছে বিখ্যাত ড্যানিউব রিভার, যে ড্যানিউব রিভার ইউরোপের 7টা দেশকে কভার করেছে। তো তার উপর দিয়ে এই 700 মিটার লম্বা একটা ব্রিজ, পেডিস্ট্রিয়ান ব্রিজ লঞ্চ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি। UN General Assembly elects Philemon Young of Cameroon, former Prime Minister of Cameroon, as a President of 79 session. 79তম সেশন ইউনাইটেড নেশন, যে ইউনাইটেড নেশন 1945 সালে তৈরি হয়েছিল 31শে অক্টোবর, এবং 1945 সাল থেকে শুরু করে বর্তমানে যে সেশনে আমরা আছি সেটা হলো 79তম সেশন। সেই সেশনের প্রেসিডেন্ট হয়েছেন প্রাক্তন ক্যামেরুনের প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু তোমরা বারবার পড়বে, আজকে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেয়া হয়েছে, একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি প্র্যাকটিস কোশ্চেন। তোমরা একটু উত্তর দিতে থাকো, আমি একটু জল নিয়ে আসি। ঠিক আছে, তো আমাদের নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট। আজকে ক্লাসটা একটু হয়তো এক্সটেন্ড হয়ে যেতে পারে 1 ঘন্টার থেকে বেশি, কিছু করার নেই, 1 সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হয়, তো প্র্যাকটিস কোশ্চেন গুলো করাতেও হবে। আচ্ছা, আমার একটা কথা বলো, মানে অনেক সিরিয়াস নোট তোমাদের থেকে জিজ্ঞেস করছি, এর আগে ক্লাসের যে ক্লাস তোমরা পেতে কারেন্ট অ্যাফেয়ার্স এর, যেটা তোমাদের মিরাজ স্যারের অভিযোগ ছিল ক্লাস ঠিক মতো করে হতো না, বা হলেও প্রপারলি হতো না, পিপিটির কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, এখন কি সেই জায়গা থেকে আমরা একটু এগোতে পেরেছি? সেটা আমাকে জানাও, কারণ আমি নিজেও কারেন্ট অ্যাফেয়ার্স এর যে টিচার তা না, আমার তো সাবজেক্ট পলিটি। আমি এর আগে রাইসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছি বলে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর দায়িত্ব দেওয়া হয়েছে। মোটামুটি কি একটু বেটার হয়েছে? নোট টোট গুলো একদম আছে, বেশি ফালতু ইনফরমেশন দিয়ে ভরানো নেই। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু, আজে বাজে বেশি পড়ে তো আমাদের লাভ নেই, আমাকে 1 লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। দিতে যাবো ক্লার্কশিপ আর পুলিশের পরীক্ষা আর পড়বো ইউপিএসসির মতো কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার তো কোনো মানে হয় না। ঠিক আছে, চলো তাহলে প্র্যাকটিস কোশ্চেনে আমি চলে যাই। ফার্স্ট কোশ্চেন তোমরা সবাই একটু আনসার করবে। ওয়্যার ইজ দ্য 9th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স, খুব ভালো বোঝা যাচ্ছে, চলো থ্যাংক ইউ সবাইকে। 9th ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে? সবাই একটু উত্তর দাও, আমি একটুখানি জল নিয়ে আসছি, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, এখানে সবাই কিন্তু এ বলছো, অনেকেই এ বলছো, কিন্তু দেখে নাও কারেক্ট আনসার কিন্তু হবে ফরিদাবাদ, বি, বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 9th ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এটা কিন্তু ফরিদাবাদে অনুষ্ঠিত হয়েছে, এ হবে না। যদিও গুরুগ্রাম এবং ফরিদাবাদ দুটোই একই জায়গাতে আছে, হরিয়ানাতে আছে, কিন্তু এটার কারেক্ট আনসার হবে তোমার ফরিদাবাদ। উইংস ইন্ডিয়া 2024, Asia's largest living aviation show, started in which city? এখানে সবাই বি সি মিলিয়ে আনসার করছো, একটু দেখে নিই আমরা।
কারেক্ট আনসারটা হলো হায়দ্রাবাদ। চলো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as a new director general of ITEP, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ? আচ্ছা, এখানে অনেকগুলো আনসারই এসছে। কারেক্ট আনসার উইল বি রাহুল রাজগোত্রা। একদম ঠিক বলেছো, ভেরি গুড, ভেরি গুড আনসার। চলো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ডিরেক্টর জেনারেল অফ এসএসবি, সশস্ত্র সীমা বলের নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন? এগুলো সবই আধা সেনা বল, যারা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কাজ করে। এখানে দেখে নাও কারেক্ট আনসার কি হবে। দলজিৎ সিং চৌধুরী, চারেরটা সি। চলো, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন 2024 উইল বি হেল্ড বিটুইন? এটা সোজা, এটা পড়া উচিত। এখানে বেশি আনসার আসেনি, তবু যতগুলো এসছে অপশন বি এসছে। কারেক্ট আনসার হবে ইন্ডিয়ান ইউএই। ঠিক আছে, যাদের যাদের মনে হচ্ছে আনসার করতে একটু সমস্যা হচ্ছে, তারা আরো ভালো করে পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্র্যাকটিস করো। কারণ নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে না, এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে দেখে যেতে হবে, নাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই। এটা সবাই একটু মাথায় রাখবে। হ্যাঁ, আমি কেন প্র্যাকটিস করাই? আমি তো চাইলেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা এখানে শেষ করে দিতে পারতাম। করাই এই কারণে, কারণ যাতে পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো, নাহলে কিন্তু লাভ নেই বাবু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। এটা আসতেই থাকবে, পরের সপ্তাহে আবার নতুন 15টা পেয়ে যাবে, তাহলে লাভ নেই যদি পুরোনো গুলো রিভিশন না দাও। কারণ নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নয়, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেশি জোর দেয় সমস্ত নিয়ামক সংস্থা, এটা মাথায় রাখবে। 11th edition of খানজাট will be conducted between India and which country? এটা এক্সারসাইজ।
এখানে মোটামুটি অনেকে সি বলছো। দেখো এর কারেক্ট অ্যান্সারটা আমি উজবেকিস্তান এখানে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এর কারেক্ট অ্যান্সারটা এখানে মার্ক করা নেই। এটা কারেক্ট অ্যান্সার হবে কিরজিকিস্তান। তোমরা ছয়টা যারা এ বলেছো তারাই সঠিক বলেছো। এখানে শালিনী আমি দেখতে পেয়েছি লিখেছি কিরগিজস্তান, মৌসুমী আনসার দিয়েছে, পল্লব আনসার দিয়েছে, তোমরাই সঠিক। সি কারেক্ট আনসার নয়, এটা আমি ভুল মার্ক করেছি। কিরজিকিস্তান উইল বি দা কারেক্ট আনসার। ঠিক আছে, উজবেকিস্তানের সেটা যেটা হয় সেটার নাম হলো ডাস্ট লিক। উজবেকিস্তানে যেটা হয় সেটা ডাস্ট লিক, আর কানজারটা হলো কিরজিকিস্তানের সাথে। তোমরাই ঠিক যারা কিরজিকিস্তান বলেছো। রিসেন্টলি হুইচ কান্ট্রি লঞ্চ দ্য স্যাটেলাইট আইনস্টাইন প্রোব? আইনস্টাইন প্রোব নামক স্যাটেলাইট রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, কোন দেশ করেছে? এখানে বেশিরভাগ আনসারই আসছে চীন বা চায়না। অন্য কিছু আনসারও এসছে অবশ্য। কারেক্ট আনসার উইল বি চায়না। চলো নেক্সট। হু ওন দ্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম অ্যাওয়ার্ড অ্যাট দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড 2024? চলো এইখানে মোটামুটি আমি যা দেখছি দিস মোমেন্টই তোমরা আনসার করছো বেশিরভাগ। কারেক্ট আনসার উইল বি দিস মোমেন্ট। চলো, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড কেপিপি নামবিয়ার অ্যাওয়ার্ড ফর 2024? Correct answer is Somnath, ISRO chairperson. Recently, which bank কি 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 বলবো বলো? এস 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 সোমনাথ সম্বন্ধে বলবো? হ্যাঁ মানে কি, মানে জিনিসটা কি জানতে চাইছো সেটা আমাকে বলো। আচ্ছা মানে কেপিপি নামবিয়ার কে এটা বলতে চাইছো কি? মানে লোকটা কে?
কেপিপি নাম্বিয়ার সম্বন্ধে কোনো আইডিয়া আছে বাকিদের? লোকটা কে? কেপিপি নাম্বিয়ার খুব বড় একজন পার্সন, ঠিক আছে। কেপিপি নাম্বিয়ার পদ্মভূষণ পেয়েছে, ঠিক আছে। ইনি ছিলেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বুঝেছো? ইন্ডিয়াস একজন খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবং এই কিন্তু মানে যে ওই তোমার নামবিয়ারে যে বিভিন্ন সংস্থাগুলো আছে না, যেমন ধরো নামবিয়ার গ্রুপ অফ কোম্পানিজ, ইনি তৈরি করেন। এবং একসময় ইনি ওই টেক্সাস ইনস্ট্রুমেন্ট যে কোম্পানি আছে, আমেরিকার বিখ্যাত কোম্পানি, সেখানে তিনি কাজও করতেন, ঠিক আছে। তারপর ভারত ইলেকট্রনিক্স লিমিটেডেও কাজ করেছিলেন, ঠিক আছে। এই হলো মেনলি ব্যাপার। এবং এ যেহেতু এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এর সম্মান রক্ষা করতে, ঠিক আছে, এই পার্টিকুলার মানে এর সম্মানার্থে আর কি এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা দেয়া হয়। এবার তুমি যদি বলো কেপিপি নাম্বার অ্যাওয়ার্ড কেন দেয়া হয়, কি কারণে দেয়া হয়, মানে এমন নয় যে কেপিপি নাম্বার অ্যাওয়ার্ড কোনো একটা পার্টিকুলার বিষয়ের জন্য দেয়া হয়। মেনলি একজন মানুষের যে কন্ট্রিবিউশন এবং স্পেসিফিক্যালি সায়েন্স এন্ড টেকনোলজিতে যে কন্ট্রিবিউশন, সেটার কথা মাথায় রেখে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আর এই অ্যাওয়ার্ডটা প্রথমে ফিকি দিত, এখন এটা দেয় হলো IEEE, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ ইন্ডিয়া, তারা এই অ্যাওয়ার্ডটা দেয়। মোটামুটি এইটুকুনি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আরো অনেকেই অ্যাওয়ার্ডটা পেয়েছে, ঠিক আছে। এটা কেরালা সেকশন, মানে IEEE যে কেরালা সেকশন, তারা এই অ্যাওয়ার্ডটা দেয়। অনেকেই অ্যাওয়ার্ডটা পেয়েছে, ঠিক আছে, এর আগে। এবার ইসরো চেয়ারম্যান এস সোমনাথ পেয়েছে। চলো, রিসেন্টলি হুইচ ব্যাংক হ্যাজ ক্লিনস দ্য টাইটেল অফ বেস্ট টেকনোলজি ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? বলো। এখানে A B মিলিয়ে আনসার আসছে, একটু দেখে নাও। কারেক্ট আনসার উইল বি সাউথ ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে। এটা অনেকেরই হয়নি। অপশন ডি কারেক্ট আনসার। Who has been honored with the France highest civilian award, Chevalier de Legion d'Honneur? অনেকেই পেয়েছে, রিসেন্টলি কে পেয়েছে জিজ্ঞেস করা হয়েছে। এটা অনেকেই পারবে আশা করা যায়। কারেক্ট আনসার শশী থারুর। চল, হু হ্যাজ, এটা হ্যাজ এর পর একটা বিন হবে, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ফিট ইন্ডিয়া মুভমেন্ট? অনেকগুলো আনসারই ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। কারেক্ট আনসার উইল বি নরেন্দ্র যাদব। মাথায় রাখবে, ইনি একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার, IRS অফিসার। চলো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ নিউ প্রেসিডেন্ট অফ ফিনল্যান্ড? ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কে হলেন? এটা ইজি।
চল, কারেক্ট আনসার আলেকজান্ডার স্টাব। Where will exercise বায়ু শক্তি 2024 will be organized by the Indian Air Force? রিসেন্ট কোশ্চেন এটা, এগুলো রিসেন্ট কোশ্চেন একদম, এটা পড়া উচিত। এখানে মোটামুটি বেশিরভাগ আনসারই তোমরা অপশন বি এর দিকে করছো। হ্যাঁ, ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো পোখরান। পোখরানটা জয়সালমীরের মধ্যেই পড়ে। এক্স্যাক্টলি জায়গাটার নাম হলো পোখরান, যেখানে বায়ু শক্তি 2024 অনুষ্ঠিত হয়েছে। ভাভাই ইজ এ ট্র্যাডিশনাল ডান্স ফর্ম অফ, কিছু আজকে ডান্স থেকে প্রশ্ন আছে। ডান্স, ডান্স থেকে, হ্যাঁ রাজস্থানে আছে পোখরান, ঠিক আছে। এবার কিছু আজকে ডান্স থেকে প্রশ্ন আছে, এটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক টপিক। ভাভাই নাচটা আমরা কোথায় দেখতে পাই? গুজরাট, বিহার, পাঞ্জাব নাকি মহারাষ্ট্র? কারেক্ট আনসার উইল বি গুজরাট। ভাভাই আছে, ডান্ডিয়া আছে, টিপ্পানি আছে, তারপর তোমার গারবা আছে, গুজরাট হবে। থোড়া ইজ এ স্পোর্টস ডান্স বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিং? থোড়া হলো একটা স্পোর্টস ডান্স, এটাকে মার্শাল ডান্সও বলা হয়। এটা কোন রাজ্য থেকে বিলং করে? কোন রাজ্যের? খুব ইম্পর্টেন্ট, প্রচুর বার এসছে। সিকিম, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ। অপশন ডি, হিমাচল প্রদেশ উইল বি দ্য কারেক্ট আনসার। ডি। Which of the following art forms of Kerala is in UNESCO's list of the intangible cultural heritage of humanity? দুর্গাপূজা পেয়েছিল, গারবা পেয়েছিল, তেমন কেরালার কোন নাচ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির ভেতরে রয়েছে? থিয়াম, কুটিয়াট্টাম, চাক্কার কুট্টু নাকি থিরুভারেত্তিকালি? হ্যাঁ, কারেক্ট আনসার, ঠিকই বলেছো। অনেকেই বেশিরভাগই বি বলেছো, কুটিয়াট্টাম। পং ছোলাম ইজ এ ফোক ডান্স অফ হুইচ স্টেট? এটা তুলনামূলক সোজা, পারবে। ইনট্যাঞ্জিবল মানে যেটাকে তুমি টাচ করতে পারবে না। যেমন ধরো অজন্তা, ইলোরা, তুমি সেখানে গিয়ে টাচ করতে পারবে, অজন্তার গুহাতে হাত দিতে পারবে, তাজমহলের গায়ে হাত দিতে পারবে, যেগুলোকে বলা হয় ট্যাঞ্জিবল। আর একটা কালচারাল জিনিস, যেটা তুমি, তোমায় যদি কেউ জিজ্ঞেস করে দুর্গা পুজো, দুর্গা পুজোয় কি তুমি হাত দিতে পারবে? তুমি দুর্গা ঠাকুরের গায়ে হাত দিতে পারো, একটা প্যান্ডেলে হাত দিতে পারো, কিন্তু দুর্গা পুজোতে তো তুমি হাত দিতে পারবে না। একটা নাচের গায়ে তো হাত দেওয়া যায় না, কারণ তার কোনো, সেটা কোনো গুডস নয়, সেটাকে বলে ইনট্যাঞ্জিবল। ক্লিয়ার? বোঝা গেছে? যত আর্ট অ্যান্ড কালচারের ফর্ম, সেগুলো ইনট্যাঞ্জিবল হেরিটেজে আসে। আর যেগুলো স্ট্রাকচারাল আর্ট ফর্ম, সেগুলো ট্যাঞ্জিবলে আসে। অজন্তা, ইলোরা, তাজমহল, ফতেপুর সিক্রি, এগুলো সব সব ট্যাঞ্জিবল। হ্যাঁ, দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোরই সেম গুরুত্ব।
তবে ইনট্যাঞ্জিবলটা সংখ্যা একটু কম থাকে, যেমন দুর্গাপুজো ইনট্যাঞ্জিবল হয়েছে, গারবা হয়েছে, কুটিয়াট্টাম হয়েছে, আর ট্যাঞ্জিবল তো প্রচুর আছে। আমাদের প্রথম 1983 সালে অজন্তা ইলোরাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল ট্যাঞ্জিবল। এই বছর দেওয়া হলো হুসিয়ানা কর্ণাটকের যে মন্দির, আর তার সাথে আমাদের শান্তিনিকেতনকে, দুটোই ট্যাঞ্জিবল। আচ্ছা, পুঞ্চলাম কারেক্ট আনসার হবে মণিপুর। ভান্ত পাথের is the dance form of which of the following state? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কাশ্মীর আনসার হবে। কাশ্মীর তো এখন আর রাজ্য নয়, ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। যাই হোক, এটা কাশ্মীর আনসার হবে। আর একটা বোধহয় প্রশ্ন থাকবে। হ্যাঁ, চেরাও ডান্স ইজ এ ট্র্যাডিশনাল ডান্স ফর্ম অফ হুইচ স্টেট? আসাম, মিজোরাম, সিকিম নাকি অরুণাচল প্রদেশ? চেরাও কোথাকার ট্র্যাডিশনাল ডান্স? সবাই চ্যাটে বলো, আমি মুখে বললে তো ক্যাওস হয়ে যাবে না? মিজোরাম ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সাথে আবার আমার দেখা হবে কবে? থার্সডে। থার্সডে বিকেল 5:30। কালকেই তো দেখা হচ্ছে, পলিটি ক্লাসে দেখা হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট।